আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেখানে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ। দৈনিক প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে একটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন। এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি 47.5% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। তারেক রহমান কখনো কোনো সংসদ নির্বাচনে অংশ নেননি, তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় এবং অসুস্থ থাকায় তারেক রহমানই দল পরিচালনা করছেন এবং দলটির নেতারা এরই মধ্যে বলছেন বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকেই পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে। এই জরিপের কথা আমরা বলছি, সেটা মূলত হয়েছে দৈনিক প্রথম আলোর উদ্যোগে এবং জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের যে শিরোনাম সেটা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025, যেটা বলছিলাম, এবং সেই জরিপে কিন্তু এটাও বলা হয়েছে যে দেশের 4 ভাগের 1 ভাগ মানুষ জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও দেখছেন। আমরা সরাসরি আলাপে যাব। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। ডক্টর হাসিনুর রহমান খান, আপনি নিজে পরিসংখ্যানের শিক্ষক এবং পরিসংখ্যানের বিভিন্ন দিক নিয়ে আপনি নিজেও গবেষণা করেন। করোনার সময় একটা বিশাল গবেষণা আপনারা দেখেছিলাম এবং এখন নির্বাচন নিয়ে গবেষণা চলছে, যেটা আমাদের সামনে এসেছে এবং কয়েকটা বিষয় আপনার সামনেও তুলে ধরলাম। শুরুতে পুরো গবেষণা প্রক্রিয়া ফলাফল নিয়ে আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ রাকিব। দেখুন, যে কোনো জরিপের ব্যাপারে আমরা পরিসংখ্যানগত বা বৈজ্ঞানিকভাবে যে বিষয়গুলো দেখি সেটা হলো যে এই জরিপে কার জন্য, মূল লক্ষ্য কি। যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে ডিজাইনে দুর্বল হয়। আমরা বলি টার্গেট পপুলেশন কারা, এখানে স্যাম্পলিং ডিজাইন কি বা জরিপ পদ্ধতি কি ব্যবহার করা হয়েছিল, স্যাম্পল সাইজ কত, কোশ্চেনিয়ার অর্থাৎ যার ভিত্তিতে প্রশ্নগুলো করা হয়েছে সেই কোশ্চেনিয়ারটা কেমন ছিল, তথ্য সংগ্রহ পদ্ধতি কেমন ছিল, এটা কি অনলাইন বা সরাসরি সাক্ষাৎকার করে নেওয়া হয়েছে, এরপরে যে তথ্যগুলো আসলে সেটা সঠিকভাবে বিশ্লেষণ করা হয়েছে কিনা, এবং পরবর্তীতে কিছু এথিক্যাল ইস্যুগুলো থাকে। মোটা দাগে আপনার এই ভাবগুলো আমরা ফলো করি। তো এই ক্ষেত্রে যেটা জরিপ করা হয়েছে এটা বলা হচ্ছে জাতীয় জনমত জরিপ। আপনি যদি খেয়াল করেন এখানে যাদেরকে না হয়েছে তারা 18 থেকে 55 বয়সী ভোটার বা বাংলাদেশের নাগরিক যারা, তাদের মধ্যে করা হয়েছে। কিন্তু দেখুন 55 বয়সের ঊর্ধ্বে কিন্তু একটা বড় সংখ্যক, আমার জানা মতে পরিসংখ্যানিক ভাবে সেটা 9 থেকে 10% তারা কিন্তু এর মধ্যে পড়েনি, এর আওতায় পড়েনি। আবার যারা সাক্ষ্য দিতে পারে বা পড়াশোনা করতে পারে এরকম জনগোষ্ঠীকে এই জরিপের আওতায় নেওয়া হয়েছে। কিন্তু নিরক্ষর জনগোষ্ঠী বাংলাদেশে কিন্তু এখনো 25%। তাহলে এখানে 25% আর আগে যে 10% বললাম 35%। আপনি যদি মোটা দাগে বলেন তাহলে 1/3 যে টার্গেট পপুলেশন সেটা কিন্তু জরিপের বাইরে রয়ে গেছে। ফলে এটা জাতীয় জনমত জরিপ। আমি ব্যক্তিগতভাবে সেই ব্যাপারে বলার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আমি নেব। এটা হলো প্রথম কথা। আপনি এরপরে দেখুন এখানে জরিপ করা হয়েছে শহর 4টি বিভাগীয় থেকে 5টি বিভাগ থেকে 5টি শহর অঞ্চল এবং 6টি বিভিন্ন ডিস্ট্রিক্টের গ্রাম থেকে নেওয়া হয়েছে। দেখুন আমাদের এই যে নাগরিক যারা আছে, যারা ভোটার, তারা কিন্তু শহর এবং গ্রাম অঞ্চলে যে আমাদের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু মোটামুটি 35 এবং 65%, অর্থাৎ 35% শহরে থাকে, 65% গ্রামে থাকে। তাহলে এই যে ডিস্ট্রিবিউশনটা নেওয়া হলো এই শতাংশটা কি মেনটেন করা হয়েছে সে ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি। এই জরিপের আরো কতগুলো দিক রয়েছে যেগুলো আসলে স্পষ্ট নয়। যেমন ধরুন এই যে গ্রাম বা যে শহর অঞ্চলগুলো থেকে নেওয়া হয়েছে, বলা হয়েছে সেখান থেকে দ্রব্য চয়ন ভিত্তিতে নেওয়া হয়েছে। এখন দ্রব্য চয়ন বা আমরা বলি যে প্রবাবিলিটি স্যাম্পল আপনি যদি নেন সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের পদ্ধতি রয়েছে। সেটা কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং থেকে নেওয়া হয়েছে, সিস্টেমেটিক করা হয়েছে, বা এখানে কি মাল্টি স্টেজ আরো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করা হয়েছে, অর্থাৎ এগুলো আসলে পরিষ্কারভাবে বলা হয়নি। প্রথম আলো যে জরিপে আমি তাদের ওয়েবসাইটে যেটা দেখলাম সেখানে কিন্তু এই ব্যাপারে একেবারে কোনো কিছু বলা হয়নি। ফলে ওই সংখ্যাটা রয়ে যাচ্ছে। আসলে কি ওই যে 35 বা 65% যারা শহর এবং গ্রামে থাকে সেটাকে মেনটেন করা হয়েছে, সেখানে একটা বড় প্রশ্ন যাচ্ছে। ফলে এটা জাতীয় জরিপ, অর্থাৎ এটা সমগ্র আমাদের যে টার্গেট অর্থাৎ যারা ভোটার, যারা এই রাজনৈতিক বা সামাজিক দৃষ্টিভঙ্গিটা দিচ্ছে তাদের ধারণা প্রশ্ন করছে। দেখুন এই জরিপটি কিন্তু আসলে আমাদের নাগরিকদের ধারণা, অর্থাৎ তারা এই বিভিন্ন প্রশ্ন যেগুলো
সামনে যে ভোট আসছে বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের যে ধারণাগত রয়েছে সেটা নেওয়া হচ্ছে। একদম একদম আমি আপনার কাছ থেকে মোটা থেকে একটা পর্যবেক্ষণ তো জানলাম, এরপরে যখন আসবো তখন আসলে দুটো বিষয়টি জানার চেষ্টাই করব, কারণ শুধুমাত্র যারা আসলে ছাপা পত্রিকা বা অনলাইন পত্রিকা পড়তে পারেন এই ডাটা সেটের মধ্যে তারা ছিল, এবং একই সঙ্গে বলা হচ্ছে 1342 জনের মতামত নেওয়া হয়েছে, এবং এই পরিমাণ স্যাম্পলিং আসলে গোটা দেশের প্রতিনিধিত্বকে রিপ্রেজেন্ট করে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এই দুটো বিষয় নিয়ে নিশ্চয় পরবর্তীতে ফিরবো। ডক্টর শামসুল আলম, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, মানে জরিপ দুর্বল হোক, শক্ত হোক, ভুল হোক বা ঠিক হোক, বাস্তবতা হচ্ছে একটা জরিপ হয়েছে, সেই জরিপ দেশে জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে, দেশ জুড়ে আলোচনাও তৈরি করছে, বোধকরি নির্বাচনে অংশ নেবে যে সমস্ত দল তাদের চোখে ওটা পড়েছে, তারাও এটা শুনেছে, ভোটারও তো বটেই। কি মনে করছেন আসলে কি ধরনের প্রভাব আসলে নির্বাচনে ফেলতে পারে একটা জরিপ, এই জাতীয় জরিপগুলো আসলে? ধন্যবাদ। বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে নির্বাচনের প্রাক্কালে জরিপগুলো কিন্তু চালানো হয়। জরিপের ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী বলে গেলেন যে এটা একটা জাতীয়ভাবে এটা নেওয়া হয়নি স্যাম্পলিংগুলো, সেটাও ঠিক, উনি ঠিকই বলতে পারেন, কিন্তু জরিপ একটা কিন্তু হয়ে গেছে। আমাদের দেশে এই আমাদের সম্প্রতি যে নির্বাচনগুলো নিয়ে বেশ কিছু জরিপ আমরা পত্রিকায় দেখেছি, সেগুলোর মধ্যে দেখা গেল কোনো কোনো দলকে বেশি এগিয়ে দেওয়া, কোনো দলকে পিছিয়ে দেওয়া। তো প্রথম আলো যে জরিপটা করেছে, কি মেকার্স কনসালটেন্টিং যে জরিপটা করেছে, তারা যে দৈব চয়ন ভিত্তিক বা বিভিন্ন ক্ষেত্রে কাজগুলো করে যে জরিপটা করেছে, এটা কিন্তু আমার দৃষ্টিতে যে প্রথম আলো কিন্তু কিছু রিয়েল যে প্রকৃত যে চিত্রটা সেটা কিন্তু তুলে আনাচ্ছে। এটাই মতামতটাই কিন্তু সারা বাংলাদেশের জনগণ এখন মনে করছে যে কাদের পক্ষে এই জনমানুষের রায়টা যেতে পারে, সেটাও কিন্তু এটা সারা বাংলাদেশে একটা অংশের হলেও কিন্তু এটাই কিন্তু প্রকৃত অর্থে সারা বাংলাদেশের জনমানুষের প্রতিফলন হিসেবে আমি মনে করছি এটা। এবং সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে হতে পারে, আরও ভাগ ভাগ করে হতে পারে, কিন্তু সার্বিক ক্ষেত্রে এই জরিপটাকে আমার কাছে কিন্তু মানে বিশ্বাসযোগ্যই মনে হয়েছে। আর এক্ষেত্রে মনে হয় একটু ক্ষেত্রে যে বলা হচ্ছে যে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাকে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য নানাবিধ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু জনমতে যে তাদের যে ভোটের এক পরিমাণটা একটু বাড়ছে সেটাও কিন্তু বলা হচ্ছে। আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে একটু আলাপ আলোচনা করে জানা যাচ্ছে যে ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটির কিছু তৎপরতার ফলে তাদের কিছু ভোট বাড়তে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু অত ধর্মীয় গোঁড়ামি পছন্দ করে না। তারা কিন্তু ধর্মনিরপেক্ষতা বা বিভিন্ন ক্ষেত্রে একটা ভারসাম্যপূর্ণ মধ্যপন্থাই তারা কিন্তু পছন্দ করে। সেক্ষেত্রে এই জরিপের মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেমন যে এখানে দেখা যাচ্ছে যে কারা বেশি আসনে জিততে পারে, কারা কম আসনে জিততে পারে, কে প্রধানমন্ত্রী হতে পারে, সব বিষয়গুলো। আর তারেক রহমানকে নিয়ে যে বিষয়টা এখানে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার 47% যে জরিপে চলে আসছে, তার পক্ষে রায় দিয়েছে। কে প্রধানমন্ত্রী হলে ভালো হয় ডক্টর শামসুল আলম, কে প্রধানমন্ত্রী ভালো হয়? আমরা দেখতে পাচ্ছি সেখানে 35% তারেক রহমানের কথা বলছে, 32% আবার জামাতে আমিরের কথা বলছে। মানে তারেক রহমানের যে বিষয়টা এখানে চলে আসছে, তিনি কিন্তু এই দলটাকে দীর্ঘদিন থেকে ধরে রেখেছেন। বিশেষ করে লন্ডন থেকে দলের যে তৃণমূল পর্যায় পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো খুব সুচারুরূপে তিনি পালন করেছেন, এবং তার ফলে এবং তার যে বক্তব্য বিবৃতি অত্যন্ত শালীনতাভাবে তিনি উপস্থাপন করেছেন। দলমত নির্বিশেষে বলা যায় তিনি একটা গ্রহণযোগ্যতা, কিন্তু দেশে বিদেশে যথেষ্ট তিনি গ্রহণযোগ্য হয়েছেন এবং তার নেতৃত্বটা কিন্তু এখন প্রতিষ্ঠিত। সে প্রেক্ষিতেই যারা জনমত জরিপটা চালিয়েছেন তারা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা, জনগণও কিন্তু সেদিকেই তাদের পক্ষেই কথা বলেছেন। এই কারণে এই মতামতটা চলে আসছে যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বলছে, সম্ভাবনাই বেশি। এবং সম্ভাবনাও আমরা বলতে পারি না, হয়তোবা যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে আগামীতে যদি বিএনপি তাকে দলীয় হিসেবে সংসদের নেতা হিসেবে মনোনয়ন দেয় তাহলে তিনিই হয়তো প্রধানমন্ত্রী হবেন। আবার এক্ষেত্রে আমরা দেখেছি
খালেদা জিয়াকেও কিন্তু অনেকে পছন্দের তালিকায় রয়েছে, যে বর্তমান সময়ে তিনি যে অসুস্থ তার প্রতি এক ধরনের সিম্প্যাথি দল মত নির্বিশেষে সবারই কিন্তু চলে আসছে, তাকেও কিন্তু ওই তালিকায় রেখেছেন। অর্থাৎ এই যে প্রথম আলোর এই জনমত জরিপটা আজকে সারা বাংলাদেশে কিন্তু এক ধরনের বিশাল একটা প্রভাব ফেলেছে। অর্থাৎ যারা আগামী দিনের স্টেক হোল্ডার হবে তারাও কিন্তু এটাতে উজ্জীবিত হয়ে পড়বে। বিশেষ করে এই যে বিএনপির পক্ষে তো বা বিএনপির সমর্থকরা যারা আছে তারা তো এটাকে গ্রহণই করবে। এবং আমার মনে হয় প্রথম আলো এই প্রথম আমরা দেখলাম যে যে সুষ্ঠু নির্বাচনের আগেই তারা এই বিষয়টা জাতির কাছে তুলে ধরার চেষ্টা করে, যাতে জাতির জনমানুষের যে প্রত্যাশা সেটাই তারা কিন্তু বলার চেষ্টা করেছে। একদম একদম। তার মানে আপনার দিক থেকে আপনি মোটা থেকে যেটা বলতে চান যে প্রক্রিয়ায় জরিপটা হোক সেই প্রক্রিয়া নিয়ে কথা আসতে পারে, কিন্তু ফলাফলে আসলে জনমত যা চায় সেটাই উঠে এসেছে, প্রতিফলে উঠে এসেছে। এটাই আমার। ডক্টর হাসিনুর রহমান খান, সেক্ষেত্রে একটু বলবেন, যে কোনো স্যাম্পলিংয়ের ক্ষেত্রে ছোট বা বড় বিভিন্ন এরর থাকে, সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় বা যেটা পত্রপত্রিকা দেখে আমরা দেখেছি যে অনেকেই হয়তো তথ্য দিতে চাইবেন না, কিছুটা ভয়তে কিছুটা শঙ্কায়। কাজেই যেই কোশ্চেনারি তাদের সামনে আনা হবে যে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে আসলে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে, কে প্রধানমন্ত্রী হলে ভালো হতো, এরকম প্রশ্নের উত্তর হয়তো অনেকে দিতে চাইবেন না। সেটাকে আসলে এরর হিসেবে কাউন্ট হয় কিনা। এবং দ্বিতীয় বিষয় যেটা বলছিলাম যে 1342 জনের মতামত নেওয়া হয়েছে 5টি নগর 5টি গ্রাম বা আধা শহরাঞ্চল বিবেচনায় নিয়ে। সেক্ষেত্রে এই এত সংখ্যক মানুষ 1342 জন, এটা আসলে কনফিডেন্স লেভেল 99% হওয়াটাও যৌক্তিক কিনা? রাকিব, স্ট্যাটিস্টিক্যালি বা বৈজ্ঞানিক ভাবে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে ঠিকই আছে। এই স্যাম্পল সাইজ সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে যে এটা ঠিক আছে কিনা, আমি বলবো এটা ঠিক আছে, কিন্তু বড় কথা হলো এই স্যাম্পল সাইজ যে ঠিক আছে এটা তো একটা অংশ। আমরা এই যে গবেষণা করি, গবেষণা একটা ধাপ, কিন্তু অন্যান্য ধাপ আপনি একটু আগে যেটা বললেন, এই জরিপের কতগুলো ভুল থাকে, আমরা বলি স্যাম্পলিং এরর এবং নন স্যাম্পলিং এরর। এখানে নন স্যাম্পলিং এরর হওয়ার অনেকগুলো উৎস রয়েছে। যেমন ধরুন আপনি এই জরিপটি করা হয়েছে প্রত্যেকের কাছ থেকে 40 মিনিট ধরে তথ্য কালেক্ট করা হয়েছে, প্রায় 50টি মতো প্রশ্ন ছিল। দেখুন এই দীর্ঘ 50টি প্রশ্নের উত্তর এক ধৈর্য ধরে, প্রথম আলো বলছে যে তারা ধৈর্য ধরে এবং সচেতন ভাবে এবং সঠিক উত্তরটি দিয়েছে, এই ধরনের ক্লেম করা হচ্ছে। কিন্তু সেটা বাস্তবে আসলে আমরা যখন মাঠে কাজ করি, আমরা তো মাঠে কাজ করি, সেটা খুবই কঠিন ব্যাপার সেটাকে ক্লেম করা। এই 50টি প্রশ্ন যখন আপনি উত্তরদাতার কাছ থেকে চাইবেন তখন তার ধৈর্য তো থাকবে না, অথবা এখানে যে উত্তর নিচ্ছে অর্থাৎ যে তথ্য সংগ্রহ করছে তারও কি পলিটিক্যাল একটা বা রাজনৈতিক সামাজিক একটা শক্তি কাজ করছে কিনা, সেখানে অন্যরা কেউ ছিল কিনা, এই যে নানান ধরনের যে উৎস থাকে অর্থাৎ এই ডেটাকে ডেভিয়েট করার ক্ষেত্রে, তো সেই ধরনের অনেকগুলো উৎস এখানে থাকতে পারে যেগুলোকে আমরা বলি নন স্যাম্পলিং এরর। আপনি ঠিকই বলেছেন যে এই ধরনের নন স্যাম্পলিং এরর কতটুকু রয়েছে, কিভাবে রয়েছে, কতটুকু, সেই বিষয়গুলো এখানে আসলে স্পষ্ট না এবং সেটা স্পষ্ট করাও হয়নি। ফলে জরিপের মূল উদ্দেশ্য হলো কিন্তু পুরো পপুলেশনকে একটু জানা, অর্থাৎ তার সম্পর্কে একটা ধারণা পোষণ করা। আমরা বলতে পারি না যে যেটা এই একেবারে 100% ঘটছে, এটা সব জরিপের অংশ। তো সেখান থেকেও যে এই জরিপের যে কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলোকে আমি যদি বাইরেও রাখি, তাহলে স্বাভাবিকভাবে যে বিভিন্ন প্রশ্নের যে কিছু উত্তর আমরা পেয়েছি সেগুলো সঙ্গত কারণে আমরা দেখছি যে আসলে মাঠের চিত্রটা মোটামুটি এরকমই। কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তরের ক্ষেত্রে হয়তো আমরা সেটা দ্বিমত করতে পারি, এটা স্ট্যাটিস্টিক্সের সাথে হতেই পারে, কারণ একটি জরিপ যেভাবে রেজাল্ট দিচ্ছে সেটা নিরপেক্ষভাবে যদি সংগঠিত হয়ে থাকে তাহলে যে ধরনের রেজাল্ট দেয়। কিন্তু আমাদের বাস্তবতা হলো দেশে আমরা এই ধরনের যে জরিপগুলো করি, গত আপনি 2-3 মাস 4 মাস 5-6 মাসে দেখবেন নানান ধরনের জরিপ হচ্ছে, সেখানে কিন্তু এতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অথবা বিশেষ গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকে। তো ফলে সেই দিক থেকে প্রথম আলো যেহেতু একটু অনেক পপুলার একটা পত্রিকা, তারা একটা করেছে, সেখান থেকে গ্রহণযোগ্যতার ব্যাপারটা নিশ্চয়ই অনেক বড়, সেক্ষেত্রে বড় গোষ্ঠী বিশ্বাস করে যে। তবে কিমেকার্স কনসাল্টিং বাংলাদেশ তারা এই জরিপটি করেছে, প্রথম আলো সরাসরি করেনি। আমার ব্যক্তিগতভাবে কিমেকার্স কনসাল্টিং বাংলাদেশ সম্পর্কে সেই বিষয়টা জানে, তারা কি ধরনের এই ধরনের কাজ কতটুকু নিরপেক্ষ ভাবে করতে পারে, তো সে ব্যাপারে আমি বলবো না যেহেতু আমি জানি না। তবে এই ধরনের জরিপের নানান ধরনের ত্রুটি থাকতে পারে, এটা বাস্তবতা নিয়েও যে রেজাল্ট গুলো আমরা পাচ্ছি সেগুলোকে কিন্তু আমাদের কিছুটা হলেও মানতে হবে, কারণ সেটা পপুলেশনের কিছুটা ইনফরমেশন দিচ্ছে, আমরা বলবো না সরাসরি একটা ধারণা। এবং তবে আপনাদের দুজনের বক্তব্যে এটা স্পষ্ট যে জরিপের ধরন যেটাই হোক না কেন, যে ফলাফলটা এসেছে সেটা বাস্তব চিত্রের সাথে অনেকটা মিলে যাচ্ছে। জি ডক্টর শামসুল আলম, সেক্ষেত্রে একটু বলবেন, মানে এখানে দেখতে পাচ্ছি যেই দল পতিত দল আওয়ামী লীগ,
তাকেও এই জরিপে রাখা হয়েছে এবং সেখানে শেখ হাসিনার যে কথা বলা হচ্ছে সেটার নিচে আবার এনসিপি নাহিদ ইসলামকে জনপ্রিয়তার দিকে রাখা হচ্ছে, মানে এই জায়গার এই অংশে আপনার কোনো রকমের সংশয় চোখে পড়ছে কিনা? এই ক্ষেত্রে যে শেখ হাসিনার যে কথাগুলো বলা হচ্ছে, যে তাকেও কিন্তু জরিপের মধ্যে যে মানুষ কিন্তু তার প্রতি যে সিম্প্যাথিটা কিন্তু নাই এখন নাকি। তার যে বক্তব্য বিবৃতিগুলো ছিল, তার জনপ্রিয়তাটা কিন্তু তলানিতে গেছে। তারপরেও কিছু কিছু সংখ্যক যে ওখানে সাক্ষাতে দেখা গেছে যে বলছে ওনারা যদি ক্ষমা প্রার্থনা করেন, এই ভুল ত্রুটিগুলো নিয়ে আসেন, তাহলে হয়তো জনগণ তাদের যদি ক্ষমা করে তাহলেও তারা আসতে পারে, যে জনগণের সামনে তারা আসতে পারে, এই কথাগুলো কিন্তু বলছেন। সেক্ষেত্রে নাহিদকেও তারা রেখেছেন, এক্ষেত্রে নাহিদের ব্যক্তিগত যে ভাবমূর্তিটা সেটাও তারা বলার চেষ্টা করেছেন। তবে সার্বিকভাবে যে আমাদের ঢাকা ভার্সিটির সম্মানিত আমাদের সহকর্মী যে বললেন, আসলে যে মাঠের যে উনি কিন্তু বলেই দিলেন যে মাঠের প্রকৃত চিত্রটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা কি মেকার যারা করেছে তাদের বিষয়ে। আর প্রথম আলোর একটা তো গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে রয়েছে, তারা কোনো তো বিশেষ দলের পক্ষ অবলম্বন করে না। তারপরে তারা কি মেকার্সের বিষয়টা অনেক অনুসন্ধান করার পরেই তারা কিন্তু এটা হেডলাইন করেছে বিশাল, না হলে তারা হয়তো এটাকে অতটা জনগণের সামনে নাও আনতে পারতো। সেক্ষেত্রে আমরা যে আজকে এখানে দেখছি সারা বাংলাদেশেই এই বিষয়টা কিন্তু আলোচনা হচ্ছে যে জনগণের প্রতিকৃত মতামতের কিছুটা হলে প্রতিফলন আমরা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এটা হচ্ছেই। যেটা আমাদের ঢাকা ভার্সিটির সহকর্মী বলে গেলেন যে স্যাম্পল সাইজে তো এটা এভাবেই হয়। সারা বাংলাদেশের সব এলাকা নিয়ে কিন্তু একসঙ্গে জরিপ করা খুব কঠিন কাজ, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর প্রশ্নগুলো করা, সেক্ষেত্রে যারা প্রশ্ন করবে তাদের বিষয়গুলো তো প্রথম আলো হয়তো অনুসন্ধান, কারা এই প্রশ্নগুলো সাক্ষাৎকার নিয়েছে, তাদের কোনো রাজনৈতিক পরিচিতি আছে কিনা, সে বিষয়গুলো তারা হয়তো খোঁজখবর নিয়েই তারপরেই তারা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে। যেটা আজকের আমরা দেখি যে জনগণের প্রকৃত যে মতামতের প্রতিফলনই আমি মনে করি এখানে উঠে এসেছে। ডক্টর হাসিনুল খান, সব শেষ ছোট করে আপনার কাছে একটু জানতে চাই, যে দল এগিয়ে গেছে জরিপে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ আছে কিনা? কারণ ক্ষণে ক্ষণে তো পরিসংখ্যান বদলায়, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। এই জরিপটি কিন্তু করা হয়েছে, আমাদের মনে রাখতে হবে, প্রায় আজকে থেকে 1.5 মাস আগে। তাহলে 1.5 মাস আগে চিত্রটা কিন্তু ডিফারেন্ট ছিল। আপনি যদি বলেন এই সরকার সম্পর্কে মানুষের ধারণা কি, হয়তো আগে যা ছিল এখন হয়তো আরো পজিটিভ বেশি হতে পারে, বা আওয়ামী লীগ সম্পর্কে যে একটু আগে বলা হলো সেখানেও পরিবর্তন হতে পারে। কারণ এরই মধ্যে কিন্তু আওয়ামী লীগের যে প্রধান তার সম্পর্কে একটা রায় এসছে, কিন্তু সেটা জরিপের আগে আসেনি। ফলে নানানভাবে তথ্যগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ফলে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে চিত্রটা দেখছি সেটা কিন্তু 1.5 মাস আগে, ফলে এখনকার চিত্রটা অবশ্যই ভিন্ন। আরেকটি বিষয় যে পরিসংখ্যানে এই জরিপের মাধ্যমে আমরা পপুলেশনকে জানার চেষ্টা করি, কিন্তু সেই জানাটা যে সত্যিকারই ওই যে শতভাগ সত্য হতে পারে সে ব্যাপারে কিন্তু আমরা কখনো শতভাগ নিশ্চয়তা দিই না। এখানে যেটা বলা হচ্ছে যে 99% এই ধরনের একটা নিশ্চয়তার ব্যাপার রয়েছে। আবারও বলছি, তথ্য কিভাবে কালেক্ট করা হয়েছে, তথ্য ত্রুটিগুলো ঠিকমতো পরিশোধন করা হয়েছে কিনা সেটা বড় বিষয়। আচ্ছা, আপনার দুজনকে ধন্যবাদ। এবং হাতে আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু একেবারে সময় যেহেতু শেষ, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে এই জরিপ নিয়ে আরও বিস্তারিত আলাপ করার সুযোগ আপনাদের সঙ্গে হবে এবং অনেক কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান এবং ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম। এবং এই ছিল আজকের সংবাদযোগে।